প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের মতো আমাদের আজকের নিউ ইয়র্ক বাংলা লাইফের এই আয়োজন কোন পথে বাংলাদেশ। আর সাথে আছে আমি রানা ইসলাম, এবং বরাবরের মতো আসলে বাংলাদেশের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা যেমন কথা বলে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আমরা আসলে কথা বলতে চাই সংস্কারের যে দাবি উঠেছে বিভিন্ন জায়গা থেকে, নতুন বাংলাদেশ করতে সংস্কার প্রয়োজন, এবং সেই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন, তারা যেমন বলছেন সারা দেশ থেকেও সেই দাবিটি উঠে এসছে সাধারণ মানুষের মধ্যে থেকে, এবং দেশের বাইরেও যারা রয়েছেন তারাও চাচ্ছেন বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই গঠনমূলক সংস্কারের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে এবং সত্যিকার অর্থে সুন্দর সাম্যের একটি বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা সবারই, এবং আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। আজকে আমরা সেই প্রসঙ্গের মূল একটা জায়গা নিয়ে কথা বলতে চাই, সুশাসন। কারণ বিভিন্ন জনেরা বলে থাকেন যে সুশাসন নিশ্চিত হলে অনেক কিছুই আসলে সঠিক রাস্তায় চলে আসে, এমনই মন্তব্য করেন যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন। আমরা আজকের আয়োজনে দুজন অতিথিকে পেয়েছি। শুরুতেই পরিচিত হয়ে নেই, আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আমাদের সাথে আছেন ভবনী স্টুডেন্ট কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। গিয়াস ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি শুরু করতে চাই সিরাজুল ইসলাম আপনাকে দিয়ে, যে সিরাজ ভাই, বিভিন্ন সুশাসনের কথা বলছিলাম। আসলে সুশাসন তো একটা ব্যাপক ব্যাপ্তির জায়গা। খুব স্কুইজ করে যদি আপনাকে বলতে বলি, আসলে বাংলাদেশের কোন জায়গায় আসলে সুশাসন সবার আগে নিশ্চিত করা দরকার, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সমস্ত দর্শক শ্রোতাকে, যারা শুনছেন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন শুনবেন, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আসলে আপনি যে কথা বললেন যে সুশাসন বা গুড গভর্নেন্স, এটা এত বেশি পরিব্যাপ্ত যে বলে শেষ করা যাবে না। আমরা যদি বলি যে সুশাসনটা কোন জায়গায় দরকার, তাহলে তার পাল্টা প্রশ্ন আসবে যে কোন জায়গায় দরকার না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা কথা বলি, তাহলে সেটা আরো অনেক বেশি বাস্তব। এবং খুব আনন্দের ব্যাপার আমি বলবো যে সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল, এবং সেই আন্দোলনের যে চাওয়া ছিল, সেই চাওয়াটাই কিন্তু সুশাসনের চাওয়াটা ছিল। এবং সুশাসন ছিল না, সুশাসন নেই এই সমাজে, এই দেশে, এই জনপদে, যার কারণে এই এত বিশাল আন্দোলন। এবং বলা যায় যে খুব ছোট একটা বিষয় নিয়ে একেবারে বড় রকমের পরিবর্তন, একদম আপাদমস্তক পরিবর্তন হয়ে গেল। তো যে কথা বলছিলাম বা যে কথায় যেতে চাই, যে সুশাসন আসলে কোথায় দরকার। সুশাসন প্রতিটা জায়গায় দরকার, প্রতিটা জায়গায় দরকার। একটা কথা যদি খুব সংক্ষেপে বলি, তাহলে কথা বলতে হবে যে ধরুন, যে সদ্য বিদায়ী যে সরকার আমাদের ছিল বা চলে গেল, এই সরকারের প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া বা তার সম্মতি ছাড়া কোনো কাজ হতো না। তার মানে কি? একক ক্ষমতা, তার একক নির্দেশেই সব কাজ হতো, এমনটাই বলতে চাচ্ছি। জি, এটা ছিল। এবং তার মানে দাঁড়াচ্ছে কি, তার একক ক্ষমতায়, একক নির্দেশে, একক সিদ্ধান্তে যদি সব হয়, তাহলে তার মানে বাংলাদেশের পুরোটা চালান তিনি। সুশাসনের বিষয়টা সেক্ষেত্রে আর থাকে না। আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে এই প্রসঙ্গে আসবো। একটু গিয়াস আহমেদ ভাই, আপনার কাছে যেতে চাই যে যারা আপনারা প্রবাসে আছেন, সবসময় বলা হয় যে দেশটাকে বুকের মধ্যে ধারণ করেন, কিন্তু আমি বলি আসলে মস্তিষ্কের মধ্যে আপনাদের দেশ এবং দেশের ভালোবাসাটা রয়ে যায়, যে কারণে সারাক্ষণের দেশ নিয়ে চিন্তা করেন আপনারা। বাংলাদেশের কোন ধরনের সংস্কারকে আপনারা প্রায়োরিটি দিতে চান? বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যারা প্রবাসে থাকি, দেশের বাইরে থাকি, আমাদের কিন্তু একটাই চাওয়া পাওয়া, সেটা হলো বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশে সুশাসন কায়েম হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে উঠবে, স্বাধীনতার যে চেতনা
যে যে মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, মানবাধিকার, সুশাসন সেটা প্রতিষ্ঠা পাবে। কিন্তু আমরা সেটা যদি না পাই তাহলে আমরা আমাদের এই প্রবাসে আমাদের কিন্তু মান সম্মান স্ব দেশে যে সমস্ত দেশে আমরা বসবাস করি সেই সমস্ত দেশের সরকার জনগণের কাছে কিন্তু আমাদের যে মান সম্মান কিন্তু সেটা থাকে না। আমরা যে গৌরবের সাথে দেশে বিভিন্ন দেশে আমরা চাকরি ব্যবসা বাণিজ্য করি আমাদের সেই ডিগনিটিটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। কারণ আমরা যেহেতু নিউ ইয়র্কে আছি, যেহেতু আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমাদের বাংলাদেশের এই গণহত্যা মানে দুর্নীতি বা ভোট চোর, দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে, এই সমস্ত আয়না ঘর নিয়ে যখন স্টেট ডিপার্টমেন্ট সহ বিভিন্ন পত্র পত্রিকায় উঠে তখন আমরাই দেশে যারা আছি আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা লজ্জা বোধ করেন, আপনাদের লজ্জা বোধ করতে বাধ্য হন। আমরা মাথা উঁচু করে আর কথা বলতে পারি না। যে স্বাধীনতার যে চেতনা, রক্তক্ষরণের মাধ্যমে যে রক্তাক্ত স্বাধীনতা, সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারছি না। তো সেই কারণে আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই সরকার যতটুকু করেছে, আপনারা দেখেছেন বিএনপির সময় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কয়েকটা নির্বাচন হয়েছে, সারা বিশ্বে সেটা স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্বে প্রশংসা পেয়েছে, অতএব আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার এই 15 বছর যাবৎ এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে আমরা যা দেখলাম তাতে বাড়াবাড়ি আমি আমেরিকার কথাই বলবো, ইউরোপের কথা বলবো, মিডল ইস্টের কথা বলবো, যে তারা কিন্তু এই নির্বাচনগুলিকে স্বীকৃতি দেয় এবং তাদের যে দিনের ভোট রাতে হয়েছে, তারপর বিনা ভোট হয়েছে, মানে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দল মতদেরকে নির্যাতন করা, ইভেন দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে তিনবারের প্রধানমন্ত্রী, তাকে একটা মিথ্যা মামলা দিয়ে আপনার জেলে রাখা, সবকিছু কিন্তু আপনার এই পত্রপত্রিকা আসে, বিদেশের পত্রপত্রিকা আসে। তো আমাদের এই দেশে কিন্তু দেখেন ছেলেমেয়ে আছে, আমাদের এই আমেরিকা ইউরোপে যারা আমরা থাকি তাদের বা বাইরে বিদেশে যারা থাকে অনেকে যারা ভালো অবস্থায় আছেন তাদের ছেলেমেয়েরা ফ্যামিলি নিয়ে থাকেন, ফ্যামিলির সেই ছেলেমেয়েরা দেশে লেখাপড়া করেন, তারা ভালো স্টুডেন্ট এবং ভালো কলেজে যাচ্ছেন, ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এবং এমনকি তারা হোয়াইট হাউস পর্যন্ত, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘে আমাদের ছেলেমেয়েরা চাকরি করেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে একটা অর্জন, প্রবাসে আমাদের যে একটা অর্জন, সে অর্জন কিন্তু এই আওয়ামী লীগ সরকার বিগত 5 বছরের এই দুঃশাসনের মাধ্যমে সেটা কিন্তু আপনার পদদলিত করেছে। 15 বছরের বেশি সময় ধরে আসলে পর্যদস্ত হয়েছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে, এভাবে বলতে চাই। এখানে আমি আপনার কাছে এইখানেই একটা প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী যে মেধা, প্রবাসী যে দক্ষতা, সেটাকে সরকারের সাথে দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করবার সুযোগ আছে কিনা, আপনারা এই সুযোগটা তৈরি করতে চান কিনা? এটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমরা বরাবরই সবসময় বলে আসছি যে প্রবাসী থেকে একটা কোটা নির্ধারণ করে প্রবাসীদের থেকে সংসদে তাদের যেমন মহিলাদের একটা আসন নির্ধারণ করা হয়, একটা প্রতিনিধিত্ব করা। জি, এবং প্রবাসী থেকেও আমার মনে হয় যে একটা 10% বা 5% হতে পারে একটা কোটার মাধ্যমে প্রবাসীদেরকে সংসদে নেওয়া যায় কিনা এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রেও প্রবাসীদেরকে নেওয়া যায় কিনা। কারণ কি দেখেন, আপনি দেখেছেন যে বড় বড় বিপ্লব যখন হয়েছে, আমি আপনি টার্কিশের কথা বলেন যে একসময় তুরস্কে বা যারা ইয়াংরা একসময় ইউরোপে লেখাপড়া করে তারা কিন্তু হাল ধরেছিল। তো বিদেশি লেখাপড়া করলে আমি একটা উদাহরণ দিতে পারি যে আমি মনে করেন 37-38 বছর যাবত আমি আমেরিকাতে থাকি, নিউ ইয়র্কে। তো সেক্ষেত্রে আমি যখন বাংলাদেশে যাই তখন বাংলাদেশের যে অনিয়মগুলি, রাস্তাঘাটের কথা বলেন, উন্নয়নের কথা বলেন, এটা আমার চোখে ধরা পড়ে যে এখানে একটা মানে ঝামেলা আছে, মানে আমার সমন্বয়হীনতা দেখতে পারেন। হ্যাঁ, আমার চোখটা এখন এই 37 বছরে একটা ভালো কিছু দেখেছে। কিন্তু যে এমপি মন্ত্রী বাংলাদেশে বড় হয়েছে, বাংলাদেশেই তিনি এখনো আছেন, তিনি কিন্তু তার এই অনিয়মটা তার চোখে ধরা পড়বে না, কারণ তিনি জন্ম থেকে এই পর্যন্ত সে ঘুষ দিয়ে সে এই অনিয়মের মধ্যেই মানে বড় হয়েছে। সেক্ষেত্রে বিদেশি যারা মানে আছে দীর্ঘদিন যাবৎ
মানে আপনাদের দেখার চোখ এবং উপলব্ধির যে চোখ, সেই চোখটাকে আসলে কাজে লাগানোর, এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগানোর খুবই জরুরি আমাদের প্রবাসী থেকে অবশ্যই 10% সংসদে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন স্থানে 10% কোটার মাধ্যমে এই সরকার, এই 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 আপনার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, অন্তর্বর্তী সরকারের কাছেও আপনাদের সেই আবেদনটা থাকবে। নিশ্চয়ই সেভাবে আমাদের নিউ ইয়র্ক বাংলা লাইভ যদি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে দেখে থাকেন, হয়তো বিবেচনায় নেবেন। আমি সিরাজুল ইসলাম আপনার কাছে আবারও আসতে চাই। যে প্রসঙ্গ আপনি বলছিলেন যে আসলে কোথায় না সুশাসন নিশ্চিত করা দরকার, কিন্তু সুশাসন নিশ্চিত করার জন্য কাঠামোগত যে পরিবর্তন, আইনের শাসন, সিস্টেমেটিক করে ফেলা, এইটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কিনা? ডেফিনেটলি অনেক বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি যে ভাই যখন যেটা বলছিলেন যে এত এত বছর পেরিয়ে গেছে এবং বিগত 16 বছরে যে একটা জগদ্দল পাথরের মতো অবস্থা ছিল, আমাদের ঘাড়ে চেপে বসেছিল, এবং জগদ্দল পাথরের মতো মূলত আমাদের ঘাড়ে চেপেছিল কি? একটা দুঃশাসন, এক ব্যক্তির দুঃশাসন, কতগুলো ব্যক্তি, কত একটা গোষ্ঠী। এই যে দীর্ঘদিন চেপে থাকা, এবং এটা তো শুধুমাত্র এই 16 বছরের একটা ধাঁচের চেপে থাকা আমাদের উপরে, তারও আগের তো অনেক কথা আছে। শুধুমাত্র এই 16 বছরে যে সবকিছু নষ্ট হয়েছে, সমাজ খারাপ হয়েছে, অনিয়ম দুর্নীতি হয়েছে, তা তো না, তার আগেও তো ছিল। প্রতিটা সময়, প্রতিটা সরকারের সময় কম বেশি ছিল। আপনি আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়নটাকেই বড় করে দেখতে চান এখানে নিশ্চয়ই? বটে বটে। কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রতিটা সেক্টরে এইরকম রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম, অবিচার, অনাচার, সুশাসনের অভাব, এবং এই দেশে সুশাসন ফেরানোর জন্য একটা সংগঠন বা সংস্থা তৈরি হয়েছিল, এবং এখনো তারা আছে, যে সুশাসনের জন্য নাগরিক সূচক। তার মানে কি যে কিন্তু সেই সংগঠনও আসলে ঠিকভাবে কাজ করতে পারেনি। আমি এই সুশাসনের প্রসঙ্গেই যদি আসি আপনার কাছে, গিয়াস আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আপনি বলছিলেন যে আপনারা আসলে সুশাসন দেখে অভ্যস্ত, আপনারা ভালো জিনিস দেখে অভ্যস্ত, তাতে করে বাংলাদেশে যখন আসেন তখন বাংলাদেশের সমস্যাগুলো আপনাদের চোখে ধরা পড়ে যায়। সেই সমস্যার জায়গা থেকে বাংলাদেশের বিশেষ করে বিচার বিভাগ, এই জায়গাতে আপনারা কি ধরনের সমস্যাগুলো দেখেন? রানা ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনাকে এখন দেখতে আমার আসলে বাসায় এই বিদ্যুৎ যাওয়া আসার ব্যাপারটা ঘটছে, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এই বিদ্যুৎ সেক্টরও সুশাসন দরকার না? এই বিদ্যুৎ সেক্টরে তো সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই বিদ্যুৎ সেক্টরে। এবং এই বিদ্যুৎ সেক্টরের অনিয়মগুলো নিয়মে পরিণত করার জন্য এক ধরনের ইয়ে দিয়েছিল, মানে বিচার করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো আইনগতভাবে কোনো ব্যবস্থা নিয়ে যাবেন, এইরকম ব্যবস্থা করা হয়েছে। তার মানে হচ্ছে যে কথা বলছিলাম, এই যে দেখুন, আজকে একটা পত্রিকায় খবর দেখলাম যে সাব রেজিস্ট্রাররা কর্মবিরতিতে যাবে। কেন? সম্পদের হিসেব চাওয়ার ব্যাপার স্যাপার আসছে। এরপরে পল্লী বিদ্যুতের 50,000 বা 50,000 কর্মী মনে হয়, তারা হুমকি দিয়েছিল অ্যাট এ টাইম তারা কর্মবিরতিতে যাবে। কেন? এত বেশি দুর্নীতিগ্রস্ত এই সেক্টরটা। বিশেষ করে পল্লী বিদ্যুতের কথা যদি আমি বলি, একটুখানি 1 সেকেন্ডে বলি। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই যে হুমকি ধামকি বিভিন্ন ধরনের অফিস আদালতে, আপনার কি মনে হয় না যে হুমকি ধামকি যারা দিচ্ছে তাদের বাইরেও আসলে সৎ এবং নিভৃতচার এবং নিগৃহীত কর্মীরা রয়েছে, যারা আসলে এই হুমকি ধামকির বাইরেও কাজ করার সক্ষমতা রাখে? আপনার কি মনে হয় কিনা? নিশ্চয়ই আছে। একটা সমাজে তো একদম পুরোটা পচে যায় না। আমাদের ধরুন, কথার কথা, আমরা যদি পল্লী বিদ্যুতের কথা বলি, পল্লী বিদ্যুতে যে 50,000 কর্মী কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছিল, এই হুমকি কিন্তু একেবারে ম্যান টু ম্যান বা জোনে জোনে 50,000 কর্মী এই হুমকি দিয়েছে, তা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমাদের যে পুলিশ সেক্টরের কথা, পুলিশ বাহিনীর কথা বলি, এটাও আর একটা নষ্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
বিগত 15-16 বছর আমরা যে ভয়াবহ তাণ্ডব দেখেছি পুলিশের বা পুলিশের পক্ষ থেকে যে ধরনের অনিয়ম অন্যায় দেখেছি, এই তার মানে এই না যে একেবারে পুলিশের প্রতিটি অফিসার বা পুলিশের প্রতিটি সদস্য এই রকমের অন্যায় অনিয়মের সাথে জড়িত ছিল। আবার এমনও আছে যে বাধ্য হয়ে অনেক সময় অন্যায় অনিয়ম করতে হয়। তো এই রকম জায়গা থেকে যখন পরিস্থিতি একটু অনুকূলে আসে তাদের, তখন কিন্তু তারা ন্যায়ের পক্ষে অন্যায়টা বাদ দিয়ে তারা যেভাবে সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে পারত সেইভাবেই কিন্তু তারা আবার শুরু করতে চায়। তাদের জন্য পরিবেশটা প্রয়োজন। তো যে আপনি যে প্রশ্ন করেছেন সেই জায়গাটা আমি শেষ করে দিতে চাই যে এই অনেক বড় চ্যালেঞ্জ কিনা এবং কেন চ্যালেঞ্জ। অনেক বড় চ্যালেঞ্জ এই অন্তর্বর্তী সরকারের জন্য সুশাসন নিশ্চিত করা বা সংস্কারগুলো করা, এই কারণে যে প্রতিটি সেক্টরে যেহেতু এইরকম ভাবে বসে আছে, একেবারে চেপে বসে আছে, এবং আমরা দেখছি যে অনেক মন্ত্রী, মিনিস্টার, এমপি, তারপরে বড় বড় কর্মকর্তা, এমনকি সাংবাদিক, আমাদের সেক্টরের এমনকি অনেক সাংবাদিক পালিয়ে গেছেন। এই পালিয়ে যাওয়ার প্রশ্ন এসেছে মূলত দুইটা কারণ। একটা হচ্ছে যে এরা অনেক বেশি অন্যায় অনিয়মের সাথে জড়িত, যার কারণে তারা পালাতে বাধ্য হয়েছে। তারা জানে যে এখানে থাকা যাবে না, তাদের বিচার হবে এবং ভয়ঙ্কর শাস্তির মুখে পড়তে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু এই লোকগুলোর বাইরেও এমন কিছু লোক আছে যারা অনিয়মের সাথে অন্যায়ের সাথে জড়িত, কিন্তু তারা চলে যাবার পথ পায়নি, আটকা পড়ে গেছে বা পরিবেশ করতে পারি। তো এই রকম যে সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু মোটেই কম না, এবং তারা বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন কায়দায় এরা ফিরে আসার চেষ্টা করবে। এই সমস্তগুলো মোকাবেলা করে একটা সংস্কার করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া ডেফিনেটলি এই অন্তর্বর্তী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ যারা আসলে সবসময় লেজুর বৃত্তির সাথে জড়িত, তাদের এরই মধ্যে চেহারায় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আবারও যেতে চাই গিয়াস আহমেদ আপনার কাছে, যে সিরাজুল ইসলামের কথার মধ্যে বলে একটা কথা উঠে এসেছে যে পরিবেশ, অনেক সময় পরিবেশই বাধ্য করে, খারাপ কিছুতে উদ্বুদ্ধ করে। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা আসলে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি আসি, ব্যবসা বাণিজ্যে আসলে কেন দুর্নীতি বাংলাদেশে বেড়ে যায়? আপনারা দেশের বাইরে যারা বিভিন্নভাবে ব্যবসা করেন তারা তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে ব্যবসা করেন, সেই সিস্টেমের ঘাটতি কোথায় দেখেন বাংলাদেশে আপনারা? সিস্টেমের ঘাটতি হলো যে বর্তমানে রাষ্ট্রপ্রধান, যে মনে করেন রাষ্ট্রের যে প্রধান, তিনি যদি সৎ হন, তিনি একজন ব্যক্তি দেশটাকে মানে সৎ পথে পরিচালিত করতে পারেন ইচ্ছা করলে। যেমন একটা উদাহরণ দিই, মনে করেন জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু দেখেন তার আত্মীয় স্বজন আপনার নাম বলতে পারবেন না, তার ভাইয়ের কতগুলি ভাইয়ের নাম কি আপনি বলতে পারবেন না, কারণ টোটালি এই জিয়া রহমান সাহেব আত্মীয় স্বজন দূরে রেখেছেন। এবং এয়ারপোর্টে একটা উদাহরণ দিই, যে ওনার মানে একটা উদাহরণ দিচ্ছেন, সেটা হলো ওনার শ্বশুর চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওই বগুড়া অঞ্চলে, নর্থ বেঙ্গলে আর কি। তো যাই হোক, আর যে প্রেসিডেন্ট ছিলেন একজন ব্যবসায়ী। তো জিয়া রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হলেন, তখন ওই অঞ্চলের ডিসি ওই চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে বললেন যে আপনি পদত্যাগ করুন, তাহলে অটোমেটিক জিয়া রহমান সাহেবের শ্বশুর মানে চেয়ারম্যান হবেন, কারণ সে যেহেতু শ্বশুর, সে চেয়ারম্যান হওয়াটাই ভালো। যাই হোক, এইভাবে তাকে পদত্যাগ করে জিয়া রহমান সাহেবের শ্বশুরকে আপনার চেয়ারম্যান মানে নিযুক্ত করলেন ওই অঞ্চলের ডিসি। তো এই খবরটা আবার তিনি জিয়া রহমান সাহেবের কাছে কোনোভাবে পৌঁছেছেন যে ডিসি সাহেব একটা ভালো কাজ করেছেন, জিয়া রহমান সাহেবের শ্বশুরকে পদোন্নতি দিয়েছেন। তো এই খবর জিয়া রহমান সাহেব শোনার পরে ওই ডিসির চাকরি শেষ। মানে এই যে দেখেন যে এই অনিয়মটা করলো, যে এই ডিসি সাহেবের চাকরি শেষ, এই মেসেজটা কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিসির কাছে চলে গেল। জিয়া রহমান সাহেব এই ধরনের স্বজনপ্রীতি পছন্দ করছেন না এবং দুর্নীতি পছন্দ করছেন না। দুর্নীতির একটা উদাহরণ দিব আপনাকে। এয়ারপোর্টে জিয়া রহমান সাহেবের সাথে বিদেশে অনেক সময় ছাত্র এবং যুব নেতারা যেতেন, মানে বিভিন্ন দেশে নিয়ে যেতেন। তো একজন নাম হলো খোরশেদ সাহেব। সেই খোরশেদ সাহেব আমেরিকাতে ছিলেন আমরা জানি। তো যাই হোক, সেই খোরশেদ সাহেব জিয়া রহমান সাহেবের সফর সঙ্গী হিসেবে এবং বিদেশ থেকে একটা ভিডিও রেকর্ডার, মানে টেপ রেকর্ডার তিনি সাথে নিয়ে গেছেন এয়ারপোর্টে। এখন ওটাকে
তৎকালীন সময়ে ওটা অবশ্যই দিতে হবে, ট্যাক্স দিতে হবে, শুল্ক। তো উনি দিচ্ছেন না। উনি বলছেন যে আমি জিয়া রহমান সাহেবের সফর সঙ্গী, বা ওনার টাকাও নেই সেই সময়। তখন কাস্টম অফিসাররা জানেন যে জিয়া রহমান সাহেব এই ব্যাপারে কোন রকম ছাড় দিবেন না, তদবির করবেন না। কাস্টম অফিসাররা এইটাকে ধরে ফেলছে, বুঝছেন, আপনাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, মানে কাস্টম অফিসার জানে আমরা যদি এটাকে ধরে ট্যাক্স নেই তাহলে আমার প্রমোশন হবে, জিয়া রহমান সাহেব জানলে আমার আর প্রমোশন দেবে। সেই কারণে উনি এই নিয়ে একটা ঝামেলা হচ্ছিল এয়ারপোর্টে, মানে কাস্টমসদের সাথে। জিয়া রহমান সাহেব যখন ভিআইপি রুমে ওয়েট করতেছে যে আমার লোকজন সবাই আসছে কিনা, দেখছেন যে একজন মিসিং, খুরশেদ সাহেব মিসিং। কি হয়েছে, উনি এই কাস্টমসে ঝামেলা করছে, তিনি ট্যাক্স দিচ্ছে না। তো জিয়া রহমান সাহেব তাকে রেখেই তখন এয়ারপোর্ট ত্যাগ করলেন, এবং তাকে আর সফর সঙ্গী হিসেবে কখনো নেন নাই। তো এই যে উদাহরণ, এই উদাহরণ কিন্তু প্রত্যেকটা প্রশাসনের মধ্যে চলে যায়, যে আইন তার নিজের গতিতে চলুক, এই যে মানে মেসেজটা। কিন্তু আমাদের এই আওয়ামী লীগ সরকার আসার পরে আওয়ামী লীগের আজকে দেখেন বলছেন, যেমন সালমান এফ রহমান বলেছেন যে প্রত্যেকটা বড় বড় প্রজেক্টের অর্ধেকের বেশি চলে যেত জয়, রেহানা এবং তাদের পরিবারের দিকে। এবং এই যে এস আলমের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতি জানে সরকার, কিন্তু বিদেশের টাকাটা মানে অর্ধেক টাকা তাদেরকে দিতে হবে। বড় বড় প্রজেক্ট মানে কি, টাকা দিতে হবে। এই যে পদ্মা সেতুর কথা বলেন, এই পদ্মা সেতুতে প্রথমে দুর্নীতি করার জন্য বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, বিভিন্ন বড় বড় মানুষকে ব্যবহার করেছে এই পরিবারটি, এবং প্রধানমন্ত্রী মানে দেশের সর্বোচ্চ ব্যক্তিগণ। তো সেখানে আপনার ছোটরা কি করবে, সেখানে আপনার এই ছোট ছোট যারা মানে ব্যবসায়ী বা অফিসার বা আপনার মন্ত্রী, আজকে দেখেন শেখ হাসিনা বলেছেন যে তার বাসার কাজের লোক একটা পিয়ন, সে হলো 400 কোটি টাকার মালিক। এটা আবার বলে যে আমরা সেও 400 কোটি টাকার মালিক। তাহলে যদি একটা পিয়ন চাকর যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং তাদের বড় বড় নেতা তারা হাজার হাজার কোটি টাকার মালিক। আজকে দেখেন, মানে আজকে একটা রিপোর্ট দেখলাম যে 109 বিলিয়ন ডলার ঋণ রেখে গেছে। এই যে 109 বিলিয়ন ডলার ঋণ, এর তো অর্ধেকের বেশি টাকা শুধু বিদেশে চলে গেছে। এই বিদেশ থেকে ঋণ এনে এই টাকাগুলি বিদেশে চলে গেছে। আজকে আরেকটা কথা বলি আপনাকে। জয় সাহেবকে গত সপ্তাহে প্রশ্ন করা হয়েছিল, মানে আপনি যখন সরকার পতন হয়, যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন প্রশ্ন করা হয়েছিল। উনি বলেছেন যে আমি আর বাংলাদেশে যাব না, আমার পরিবার বাংলাদেশে যাবে না। তখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি বাংলাদেশে আসবেন কিনা। উনি বলছেন না, আমি আসবো না, কারণ আমি বিদেশে ভালো আছি, বিদেশে আমি ভালো আছি। আবার উনি বলেছিলেন স্বেচ্ছায় যে আমি দেশের জন্য এত করেছি, আমি বেতন নিইনি, আমি উপদেষ্টা ছিলাম, আমি কোনো বেতন নিইনি। তো উনি যখন বেতন নেননি, তাহলে বিদেশে কিভাবে ভালো থাকে? মানে উনি নিজে ধরা খেয়েছেন। উনি বলছেন যে আমি কোনো বেতন নিইনি, সমন্বয়হীনতার অভাব কথার। হ্যাঁ, আমি বাংলাদেশে যাবো কেন? ওনার কোনো বিজনেস নাই, জয় সাহেবের কোনো বিজনেস নেই। আপনি যদি রেকর্ড দেখেন, উনি কোনো ব্যবসা করেন না, উনি বিদেশে কোনো চাকরি করেন না, উনি বাংলাদেশে চাকরি করেছেন, মানে একজন মন্ত্রী ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন। তো তাহলে এই বিদেশে যে খরচ, উনি কিভাবে ভালো থাকেন? এই যে টাকা, এই যে বিদেশ বাংলাদেশের টাকা, এটা বাংলাদেশের জনগণের টাকা। এই যে দুর্নীতি বেড়ে যাওয়া, সর্বস্তরে যে দুর্নীতি, এটা আসলে সুশাসনের অভাবেই আসলে ঘটে থাকে, আমরা এমনটাই জানি। সিরাজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে বিপ্লব তো আসলে বারে বারে হয় না, মানে মাসে মাসে, বছরে বছরে হয় না। বিপ্লব আসতে সময় লাগে, বিপ্লব আসতে পরিস্থিতি লাগে, বিপ্লব আসে অনেক অনেক সময় পরে। আপনার কি মনে হয় যে সঠিকভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর না হই, তাহলে সেই বিপ্লব এর যে সুফল, সেখান থেকে আমরা আসলে বঞ্চিত হব, এবং সেই আশঙ্কার জায়গাগুলো কি হতে পারে? অবশ্যই অবশ্যই বিপ্লব যেটা হয়েছে, বিপ্লব বলেন, গণ আন্দোলন বলেন বা গণ অভ্যুত্থান বলেন, আসলে এটাকে কি নামে অভিহিত করা হবে এখনো ডিফাইন করা হয়নি। তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটাই বলছে যে বিপ্লব হয়েছে। অনেকে আগ বাড়িয়ে বা আনন্দের অতিশয্যে এমনও বলছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরকম নানান কথা হচ্ছে। দ্বিতীয়বার স্বাধীন, প্রধান উপদেষ্টাই সম্ভবত তিনি বলেছেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সরি। তো যাই হোক, তো এই বিপ্লবকে সংহত যদি না করা যায়, বিপ্লবকে যদি টেকসই না করা যায়, বিপ্লবকে যদি একেবারে ধরে না রাখা যায়, তাহলে এই বিপ্লব ব্যর্থ হবে, এবং বিপ্লব ব্যর্থ হলে আমাদের সুফল তো পাবোই না। এখন এই বিপ্লব কিভাবে টিকিয়ে রাখা যাবে, এই বিষয়টা আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে অতি জরুরিভাবে
বিশেষ করে সরকারের উঁচু মহল থেকেই এবং রাজনীতির অঙ্গন থেকেও বিষয়টা ভাবা দরকার। কারণ আজকে যে অন্তর্বর্তী সরকার, এই সরকার চিরদিন থাকবে না। এই সরকার বলেছে যে একটা পর্যায়ে তারা চলে যাবে, তার আগে যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারগুলো করার পর করবে, তারপরে তারা চলে যাবে। তার মানে যখনই এই সরকার, অন্তর্বর্তী সরকার চলে যাবে বা এই উপদেষ্টারা চলে যাবেন, নির্বাচন হবে এবং নির্বাচনের পরে রাজনৈতিক সরকার, রাজনৈতিক দলের নেতৃত্বে সরকার আসবে। তো সেই ক্ষেত্রে সবাইকে ভাবতে হবে। এবং আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই। আপনি জানেন যে আমি রেডিও তেহরানে কাজ করি এবং রেডিও তেহরানের কাজের সুবাদে আমি একসময় ইরানে ছিলাম। একসময় মানে কি, আমি 2 বার ছিলাম ইরানে, 2001 থেকে 2003 পর্যন্ত, আবার 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত। আমি 2 দফায় 10 বছর ইরানে ছিলাম। ইরান হচ্ছে একটা বিপ্লবের দেশ। এখানে হয়তো অনেকের কাছে বিষয়টা একটু অন্যরকম লাগতেও পারে, বাট আমি বলছি এই কথা এই জন্য যে যেহেতু ইরানে বিপ্লব হয়েছে এবং ইরান আজকে বিপ্লবের সম্ভবত 46 বছর বা 45 বছর পার করছে। তো এবং তাদের বিপ্লব কিন্তু চমৎকারভাবে টিকে আছে, তাদের মতো করে টিকিয়ে রেখেছে। কেউ পছন্দ করুক না করুক সেটা ভিন্ন ব্যাপার। সেখানে যে একটা বিপ্লব হয়েছিল এবং যে স্পিরিট নিয়ে, যে লক্ষ্য নিয়ে বিপ্লবটা হয়েছিল, সেটা কিন্তু এখনো কার্যকর আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি মানে সেখানে আমাদের বাংলাদেশের জায়গা থেকে আমরা দেখি যে আমরা বিপ্লব করেছি বিভিন্ন সময়ে, যেমন 71-এ আমরা স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করলাম, আমরা 90-এ স্বৈরাচারের পতন করলাম, কিন্তু কাঙ্ক্ষিত যে ফল পাওয়ার কথা ছিল, মানে কাঙ্ক্ষিত যে পরিবর্তনটা আসা দরকার, যে পরিবর্তন হয়নি, আসেনি। তো এই জায়গায় 2 রকমের কাজই করা দরকার। এবারের ব্যাপারটা আরো বেশি, কারণ হচ্ছে কি, এইবারের যে বিপ্লব বলি, গণ আন্দোলন বলি, গণ অভ্যুত্থান যাই বলি, এটা কিন্তু আলাদা রকমের। 1971 সালে বা 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে বা মুক্তিযুদ্ধ হয়েছে, একটা পাকিস্তানিদের বিরুদ্ধে, একটা বিদেশি শক্তির বিরুদ্ধে বলবো আমরা, ডেফিনেটলি সেটা, যদিও তখন আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একটা অংশের বিরুদ্ধে, কিন্তু পশ্চিম পাকিস্তানের যে লোকগুলো শাসন ক্ষমতায় ছিল, তারা কার্যত আমাদের কাছে বিদেশি। সেই অর্থে বিদেশিদের বিরুদ্ধে আমরা তখন একটা লড়াই করেছি। এখন কিন্তু দেশের ভেতরে, এবং দেশের ভেতরের ব্যাপারটা, এ তো একদিনে সবাইকে বিদায় করে দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না। এই সমাজে তারা থাকবে, তাদের আত্মীয় স্বজন, পরিবার ইত্যাদি ইত্যাদি, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতেও হবে আমাদেরকে আসলে বাংলাদেশকে এগিয়ে নিতে। সেই কারণে এই বিপ্লবটাকে সংহত করার জন্য কি করা যায়, সেই অভিজ্ঞতা আনা যায়। ধরুন আমি কথা যদি বলি যে ইরান থেকেই সেই অভিজ্ঞতা আনবো আমরা। আমি এই কথা এটা বলছি না যে ইরানের বিপ্লবের স্পিরিট বা ইরানি বিপ্লবকে এখানে রপ্তানি করতে, নট দ্যাট। ইরানের বিপ্লবটা কিভাবে টিকে রেখেছে, সেই কৌশলগুলো, সেই পদক্ষেপগুলো আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি, এবং সেখান থেকে যদি আমরা কিছু নিতে পারি, নিয়ে আমাদের টার্গেটটা কি, বিপ্লবটাকে সংহত করা, টিকে রাখা, এবং বিপ্লবের সফলতা বা অর্জনটাকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়া, গণমানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা করার জন্য এই কাজগুলো করা দরকার। এবং এক্ষেত্রে আমি মনে করি যে দুই জায়গা থেকে দুটো কাজ করা দরকার। একটা কাজ হচ্ছে যে বিপ্লবকে টিকিয়ে রাখতে হলে, আমি কয়েকদিন আগেও বলেছি এই কথাটা, যে একটা সুনির্দিষ্ট বাহিনী দরকার অথবা কমিটি দরকার, বিপ্লব রক্ষা করা কমিটি বা বিপ্লব রক্ষা করা বাহিনী, যারা মনিটরিং এর মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই গিয়াস আহমেদ আপনাকে, যে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন যে কথাটা সিরাজুল ইসলামের সাথে আলাপ হচ্ছিল, সেক্ষেত্রে আসলে দৃষ্টিভঙ্গি বদলানোর ব্যাপার রয়েছে। আমি অন্যান্য অংশে যদি না যাই, রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কি ধরনের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আশা করেন আপনারা? আপনি প্রথম বলবো আমি, যখন জনগণের যদি ভোটের অধিকার ফিরে পায় মানুষ, যখন সরকার মানে জনগণের উপর নির্ভরশীল থাকে, যে আমার ক্ষমতাটা জনগণের উপর নির্ভরশীল, আমার ক্ষমতা কিন্তু পুলিশের উপরে না, আমার ক্ষমতা সন্ত্রাসী বাহিনীর উপরে না, বা কোনো বিদেশি প্রভুদের উপরে, মানে যেখানে জনগণের সকল ক্ষমতার উৎস সত্যিকার অর্থে, আমরা বলি কিন্তু সত্যিকার অর্থে মালিক হতে পারেনি জনগণ। যখনই একটা গুড গভর্নেন্স
অর্থাৎ ভোটের অধিকার যখন মানুষ ফিরে পাবে, একটা সিস্টেম, যে তত্ত্বাবধায়ক সরকার একটা কিন্তু এই 4টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই সরকারগুলি কিন্তু মনে করেন জনগণের কাছে প্রশংসিত হয়েছে বিদেশেতে। তো যখন একটি সরকার জনগণমুখী হয়, জনগণের ভোটের অধিকার মানে ভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতা যখন আসতে চায়, তখন জনগণের কাজ করতেই হবে, যখন সুশাসন কায়েম করতেই হবে। তো সেইটাই হলো আসল কথা। কিন্তু আমরা দেখেছি যে দেখেন 4টা নির্বাচন যখন হলো, যখন আরেকটি দল যখন পরাজয় বরণ করতে মানে করে, তখন কিন্তু তারা জানে যে পিছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতা আসতে হবে। তো এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যখন আসার মানে পথ বন্ধ হবে, তখন কিন্তু সুশাসন আপনার এবং হবে, এবং প্রত্যেকটা মানে কর্মচারী, নেতা, মানে এমপি, মন্ত্রী, তারা ভালো কাজ করতে হবেই। আপনি এই দেশে দেখেন না, এই দেশে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত বিচারপতিকে নিয়োগ দিয়েছে, এবং তাদের দলীয় বিচারপতি নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যখন বিচার কার্য পরিচালনা হলো, তখন ওই মানে বেশিরভাগ বিচারকরা এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই রায় দিয়েছে। অর্থাৎ এখন আপনার এখানে ভয়ভীতি নেই, এখানে দলীয়করণ মানে আপনার মত থাকতে মানে পারে। সুশাসনটা ওখানে আছে, সুশাসনটা নিশ্চিত রয়েছে বলে আসলে যার যার কাজ সে করার সুযোগ পাচ্ছে, এভাবেই তো বলতে আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, যেহেতু বিপ্লবের কথা হচ্ছে, আমি মনে করি যে এই 71 সনে আমরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যখন যুদ্ধ করে স্বাধীন হয়েছে, এবারও কিন্তু দেখেন এই 15 বছর যাবৎ ভারত যেভাবে মানে বাংলাদেশে নাক গলিয়েছে, যেভাবে আপনার ট্রানজিট গুলি নিয়েছে, অনেকগুলি চুক্তি হয়েছে, সংসদে আলোচনায় হয় নাই। আমাদের শেখ হাসিনা বলেছেন যে ভারতকে যা দিয়েছি সেটা আজীবন মনে রাখবে। অর্থাৎ এই যে ভারত যে বাংলাদেশকে বিভিন্নভাবে রড দিয়ে বা ডিপিডিয়া হত্যাকাণ্ড ঢুকে গিয়েছিল, এটা আপনারা সকলেই জানেন, এখন বিচারে বের হয়ে আসবে। তো এই যে পাকিস্তান থেকে বের হয়ে আমরা এখন ভারতের সেবাদাসে পরিণত হয়েছিলাম, এবং সেটা যে একদিকে ভারতীয় সেবাদাস, অন্যদিকে দুঃশাসন, গণতন্ত্র, মানে মানবাধিকার এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, যে গণতন্ত্র বা ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সেগুলি কিন্তু এই 16 বছরে আপনার ধ্বংস হয়েছে। তো এই যে আপনার স্বাধীনতার যে চেতনা, মূল মন্ত্র ফিরে পাওয়ার জন্য যে ছাত্র জনতা যে অভ্যুত্থান, সেটা অবশ্যই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে আপনার অভিহিত করা হয়েছে অলরেডি। এবং আমরা মনে করি, এবং এই যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে অবশ্যই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে ঘোষণা দিতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ঘোষণা দিতে হবে, এবং তাদেরকে পুরস্কৃত করতে হবে বা ভাতা দিতে হবে, বা সুযোগ সুবিধা দিতে হবে। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সমস্ত পরিবারকে সরকারকে দেখভাল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারা এই যে ভারতীয় সেবাদাসে করে স্বাধীনতার যে চেতনা, 71-এর যে চেতনাকে ধ্বংস করেছে, তাদেরকেও বিচারের আওতায় এনে তাদেরকে নব্য রাজাকার হিসেবে তাদেরকে আখ্যায়িত করতে হবে। তা না হলে আপনার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা ধরে রাখাটা আর বেশি কষ্টকর। আপনার যুগে যুগে বিভিন্ন দেশে, সারা বিশ্বে দেখেন, ইতিহাস পড়েন, দেখবেন যে স্বাধীনতা সে ধরে রাখতে গিয়ে আবার রক্তক্ষরণ হয়েছে। অতএব এমন নয় যে 71 সনে আমাদের স্বাধীনতা শেষ, আর কোনো স্বাধীনতার আন্দোলন নেই, এটা এমন নয়। মানে স্বাধীনতা পাওয়াটার চাইতে স্বাধীনতাটাকে আসলে জিয়ে রাখা, স্বাধীনতার সুফলটাকে তৈরি করে আনাটা জরুরি। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যে প্রবাসী বাংলাদেশীর যারা আছেন, তারা আসলে বাংলাদেশের এই নতুন যাত্রায়, নতুন গঠনে কিভাবে বাংলাদেশের পাশে দাঁড়াতে চান? ভালো প্রশ্ন করেছেন। আপনি দেখেছেন যখন ছাত্র জনতা ডাক দিয়েছিল যে প্রবাসী থেকে যেন কোনো বাংলাদেশের টাকা পাঠানো না হয়, মানে তারা ডাক দেয়নি, আমরাই সমস্ত প্রবাসীরাই মানে এই ছাত্র জনতাকে একটা বড় ভূমিকা রেখেছিলেন সেই আন্দোলনে। এই বলেছে যে আমরা যতদিন পর্যন্ত এই স্বৈরাচার হাসিনা সরকার, এই স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত আমরা প্রবাসীরা বাংলাদেশের টাকা পাঠাবো না। এবং অনেকে বলেছে যে দরকার বলে বৈধভাবে পাঠাবো না, অনেকে বলেছে অবৈধভাবে দরকার, প্রয়োজন হলে কিছু পাঠাবো, প্রয়োজনে যদি হয়। মানে কি, সরকারকে এত ঘৃণা করেছে এই আওয়ামী লীগ সরকার, এবং সেটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। আপনি দেখেছেন 1-1.5 মাস কিন্তু বাংলাদেশে টাকা যায়নি, এবং যখন আবার শেখ হাসিনা পালিয়ে গেল, তখন থেকে দেখবেন আমাদের প্রচুর অর্থনৈতিক মুদ্রা কিন্তু অনেক বেশি রেমিটেন্স এসেছে, অল্প মানে 2-3 দিনেই অনেক হাজার কোটি টাকা। প্রবাসীরা যে ঐক্যবদ্ধ, প্রবাসীরা এবার যে আমরা দেখেছি, দেখেন টাইম স্কোয়ারে আমরা একটা সমাবেশ করেছিলাম, আমরা যারা সেখানে মানে ছেলে মেয়ে
ফ্যামিলি নিয়ে এত হাজার হাজার লোক কোথেকে যে আসলো প্রবাসীরা নিউ ইয়র্কের প্রাইম মিনিস্টার ম্যানহাটনে, মানে একটা অভূতপূর্ব একটা দৃশ্য। মনে হয় স্বাধীনতা আমরা আজকে পেয়েছি, আজকে স্বাধীন, দেশটা স্বাধীন হলো। এত লোকজন ম্যানহাটনে, মানে কয়েকটা ব্লক আমরা মানে বাংলাদেশিদের একটা সমাগম হয়েছিল। তাতে বোঝা যাচ্ছে যে সারা বিশ্বে, দেখেন মিডল ইস্টে, যেখানে মিডল ইস্টে দুবারের কথা বলেন, মিডল ইস্টে আপনার যেখানে রাজনীতি করবার কথা নয় সেখানে বিক্ষোভ স্লোগান দিতে যে তারা মানে তারা জানে স্লোগান দিলে তাদেরকে এরেস্ট করা হবে। তারপরে দেখেন এরেস্টের ভয়, মানে জীবনের ভয়কে তারা উপেক্ষা করে বাংলাদেশের এই ছাত্র জনতাকে সমর্থন দিয়েছে এবং তারা জেলে গিয়েছে। দেখেন বাংলাদেশে কি, বাংলাদেশে যারা নাকি এই ছাত্ররা দেখেন একদিকে গুলি খাচ্ছে, তারপরেও কিন্তু তারা পিছু হচ্ছে না, তারা সামনের দিকে যাচ্ছে। এই যে স্বাধীনতার যে চেতনাটা, এই যে 16 বছরের যে কিভাবে যে আপনার জনগণকে আপনার এই আওয়ামী লীগ সরকার নিঃশাসন মানে শাসন করেছে, শোষণ করেছে, তার একটি বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন এই ছাত্র জনতার এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের গণঅভ্যুত্থান। নিশ্চয়ই ছাত্র জনতার বিপ্লব সফল হোক এবং বিপ্লবের সুফল বাংলাদেশের মানুষ পাবে। সেই আরেকটা জিনিস শেষ করবো, সেটা হলো আরেকটা জিনিস, একটা কথা, আপনার এই 15 বছরে যে সমস্ত লোক নির্যাতিত হয়নি বা আপনার অত্যাচারিত হননি, এমন লোক দিয়ে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মানে কয়েকজন নিয়োগ দিয়েছেন। আমরা প্রধান আপনার উপদেষ্টাদের কাছে আমরা বলতে চাই যে এমন লোককে নিয়োগ দিবেন না উপদেষ্টা হিসেবে যারা এই 15-16 বছরে নিরপেক্ষ ছিলেন বা নিজের গা বাঁচিয়েছেন, বা কোনো আন্দোলনে যাননি, প্রতিবাদ করেননি বা প্রতিবাদে মানে অত্যাচারের শিকার হননি, এমন ধরনের লোক দিয়ে লাভ হবে না। উদাহরণস্বরূপ এই ব্রিগেডিয়ার শাখাওয়াত, ব্রিগেডিয়ার শাখাওয়াত কিন্তু মানে ভালোই ছিলেন ওই 16 বছরে, তার গায়ে কেউ টাচ করেনি, তিনি ব্যালেন্স করে চলেছেন। সেই লোক যদি উপদেষ্টা হয় তাহলে এই উপদেষ্টাদের দিয়ে সংস্কার হবে না, এই উপদেষ্টাদের দিয়ে সুশাসন কায়েম হবে না। কারণ তার গায়ে তো জ্বালা নেই, তিনি তো জ্বালা কি সেটা বুঝেন নাই। তো সেই ক্ষেত্রে আমরা আহ্বান জানাবো ছাত্র জনতাকে এবং প্রধান উপদেষ্টাকে, বলবো যে এমন লোক নিয়োগ দিবেন না, এবং যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে সরিয়ে দিন, এবং যারা জ্বালা পেয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে আপনি নিয়োগ দেন, তাহলেই আপনি সুশাসন এবং সংস্কার আপনারা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষ প্রশ্ন করতে চাই সিরাজুল ইসলাম আপনাকে, যে রাজনীতির বাইরে আসলে কিছু নেই, এবং আপনার কথা শুরু থেকে বলেছেন যে অন্তর্বর্তীকালীন এই সরকার তো আসলে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে রাজনৈতিক প্রক্রিয়াতেই ফিরতে হবে, একটা সুষ্ঠু, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশ নির্বাচিত সরকারের কাছে যাবে। কিন্তু সেক্ষেত্রে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার, সুস্থ রাজনীতির চর্চা প্রয়োজন। সেই সুস্থ রাজনীতির চর্চার প্রতিবন্ধকতা কি কি দেখছেন আপনি এখন এসে, এবং সেই চর্চাটা শুরু হতে পারে কিভাবে? সুস্থ রাজনীতির চর্চা করার জন্য আসলে রাজনৈতিক দলগুলোর ভেতরে সিদ্ধান্ত দরকার, সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে, এবং সেখানেও সুশাসন দরকার কিনা। ডেফিনেটলি আমি সেই কথার দিকে আসছিলাম, এবং বলেই তো আমি সেই দিকে যাচ্ছিলাম যে সেখানেও সুশাসন প্রতিষ্ঠা দরকার, তাদের সদিচ্ছার প্রয়োজন। আর ধরুন আজকে আমরা এর আগে বিগত দিনগুলোতে দেখেছি একসময় বিএনপি ক্ষমতায়, একসময় আওয়ামী লীগ, পরবর্তীতে তো আওয়ামী লীগ একেবারে বন্দোবস্ত নিয়ে নেওয়ার ব্যবস্থা করলো, এবং তারা তো ভীষণ ঘোষণা করেছিল 2041 পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, বাংলাদেশকে সিঙ্গাপুর, কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা কত কিছু বানিয়ে দেবে। তো এইভাবে এক এক দল এক এক সময় ক্ষমতা এসেছে, এবং তাদের ভেতরে এই কথাগুলোই সুশাসনের জন্য নাগরিক সুজন বা টিআইবি বা বিভিন্ন পর্যায় থেকে যে সুশীল সমাজের অনেক একটা অংশ সবসময় বলে এসেছে যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি এই প্রয়োজনীয় সংস্কার না হয়, এই পরিবর্তনগুলো যদি না হয়, যদি সুশাসন না ফিরে আসে, তাদের মনোজগতে যদি পরিবর্তন না আসে, তাহলে বাংলাদেশের গুণগত কোনো পরিবর্তন হবে না, এবং আমরা কখনোই গণতন্ত্রের চর্চা করতে পারবো না, গণতান্ত্রিক সমাজ পাবো না, এবং গণতান্ত্রিক সমাজ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনমানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না, গণতন্ত্রের সুফলটা পাওয়া যাবে না। সেই জন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে পরিবর্তন আসা উচিত, সেখানে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হওয়া দরকার, অ্যাকচুয়ালি যেভাবে থাকা দরকার সেইভাবেই হওয়া উচিত। পাশাপাশি নেতাকর্মীরা এই যে গত 15-16 বছর যাবত বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা মারাত্মকভাবে নির্যাতনের শিকার হয়েছে বটে, কোনো সন্দেহ নেই। আমার কাছে কত মানুষ বলেছেন
যে ভাই এত বছর যাবত বাড়িতে ঘুমাতে পারে না, ধান খেতে ঘুমায়, পাট খেতে ঘুমায়, বাগানে শুধু ঘুমায়। আসলে রাজনীতিবিদরাই বলবেন না, আসলে বিরোধী মতই বিভিন্ন ভাবে নিগৃহীত হয়েছে হয়েছে। সারা তো বাংলাদেশ। এই জায়গা থেকে এখন যদি নিগৃহীত হয়েছে, কিন্তু এখন যদি মারাত্মকভাবে যদি আমরা প্রতিশোধ মুখর হয়ে উঠি, তাহলে কিন্তু এই সমাজটা খুব গুণগত পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। মানে সেক্ষেত্রে বদলা নয়, বদল চাই, আপনি বদল এভাবেই চাই, বলতে পারি মনে হয়। সহনশীলতা প্রয়োজন, ধৈর্য প্রয়োজন, এবং ধৈর্য, সহনশীলতা, ন্যায়পরায়ণতা এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এবং এখানে বিরোধী মতের চর্চা দরকার, সেটা কোন পর্যায়ে, কোনভাবে, কিভাবে, কতটুকু নেওয়া যাবে, কি নেওয়া হবে, সে জায়গায় আমার মনে হয় যে একটা বিশ্লেষণ হওয়া প্রয়োজন। এবং সেক্ষেত্রে আসলে প্রচুর আলোচনা সমালোচনার প্রয়োজন, এবং আলোচনা সমালোচনা থেকেই আসলে সুন্দর একটি পথ বের হয়ে আসে। নিশ্চয়ই সেই বিষয়গুলো রাজনীতিবিদ এবং রাজনীতি সংশ্লিষ্ট মানুষেরা তাদের মনস্তত্ত্বে গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। গিয়াসুদ্দিন আহমেদ এবং সিরাজুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ নিউ ইয়র্ক বাংলা লাইভের পক্ষ থেকে কোন পথে বাংলাদেশে আয়োজনে থাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের নিউ ইয়র্ক বাংলা লাইফের কোন পথে বাংলাদেশের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামীকাল নতুন বিষয়, কিন্তু বিষয়ের লেজ কিন্তু একই জায়গায়, যে কোন পথে বাংলাদেশ চলেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা থাকুন আমাদের সাথে, এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনাদের কমেন্ট লিখে জানান আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত। আমরা সেইগুলোকে নিয়েই পরবর্তী কাজগুলো করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো।